দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের বিদ্যাসাগর সম্পর্কে সামান্য একটু তথ্য দিব। মানে দেখো, বিদ্যাসাগর আমাদের অনেক গদ্য সাহিত্য রচনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। বিদ্যাসাগর ছাড়া আমরা যে পড়াশোনা করছি, সেই লেখা, বর্ণপরিচয় ইত্যাদি বিভিন্ন জিনিস আরো অনেক কিছু রয়েছে। বিদ্যাসাগর তো সামান্য কয়েকটি জিনিস করেননি, অনেক অবদান আমাদের এই সাহিত্যে তার রয়েছে। তো বিদ্যাসাগর সম্পর্কে একটু পুঙ্খানুপুঙ্খ আলোচনা আজ আমি এই ভিডিওতে করব। এটি তোমাদের তথ্য দেওয়ার ক্ষেত্রেই শুধু এই ভিডিওটি তৈরি করা। এটি তোমাদের কোনো সিলেবাসে নেই বা মনে করো কোনো ক্লাসেও এটি পড়তে হয় না, কিন্তু জেনে রাখা ভালো, সেই কারণেই আমার এই ভিডিওটি তৈরি করা। চলো তাহলে বিদ্যাসাগর সম্পর্কে সামান্য একটু আমরা জেনে নেই। বিদ্যাসাগরের বাবার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। তো একটি ছোট্ট গল্প প্রচলিত রয়েছে যে ঠাকুরদাস একদিন হাট থেকে ফিরেছিল। সেই হাট থেকে ফেরার পর ঠাকুরদাসের যে বাবা ছিল, সেই বাবা তাকে বলেছিল, মানে ঠাকুরদাসকে, আরে ঠাকুরদাস, আমাদের তো একটা এরে বাছুর হয়েছে রে। তো সেই বাছুরের কথা শুনে ঠাকুরদাস গোয়াল ঘরের দিকে এগিয়ে গিয়েছিল দৌড়ে। তখন তার বাবা তাকে ঠাট্টা করে বলেছিল, আরে গোয়াল ঘরে কেন দেখতে গিয়েছিস, পাশের ঘরে দেখ। তখন ঠাকুরদাস পাশের ঘরে গিয়ে দেখেছিল তার স্ত্রী ভগবতী দেবীর কোল জুড়ে একটি ফুটফুটে সন্তানের জন্ম হয়েছিল। এই যে ফুটফুটে সন্তান আতুর ঘরে তিনি দেখেছিলেন, এবং তার বাবা একে একটা ধেরে বাছুর বলেছিল, মানে যাই হোক, এটি ইয়ার্কি ঠাট্টা করেই বলেছিল। সেই বাছুরটি হলো বা ফুটফুটে সন্তানটি হলো আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগর 1820 খ্রিস্টাব্দে 26শে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার আসল নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বাবার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মায়ের নাম ছিল ভগবতী দেবী। দেখো, ঠাকুরদাসের বাবা ঠাট্টা করে বলেছিলেন এরে বাছুর হয়েছে। এরে বাছুরদের কিন্তু একটু জেদি টাইপের হয়, মানে তারা ভীষণ একগুয়ে, জেদি এবং একরোখা টাইপের। তো পরবর্তীকালে আমরা দেখতে পাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও কিন্তু একটু জেদি টাইপেরই ছিল। তার মানে তার যে দাদু কথাটি বলেছিল, সেই কথাটি কিন্তু ভুল বলেনি। ঈশ্বরচন্দ্র এতটাই জেদি ছিল, যখন যা মনে করতেন সেটি যদি অন্য কেউ নিষেধ করতো, তাও তিনি সেটিকে করেই ছাড়তেন। ছেলেবেলায় ভীষণ রকম দৌরাত্ম্য টাইপের, মানে তার ভীষণ দুষ্টুমি করতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই মাথা মোটা কালো বেটে ছেলেটির জ্বালায় অতিষ্ঠ হয়ে গিয়েছিল গোটা গ্রামবাসী বা গোটা পাড়া। অনেক সময় আমরা লক্ষ্য করি না, যারা মনে করো দুরন্ত টাইপের হয়, তারা পড়াশোনায় একটু খারাপ হয়, মানে পড়াশোনার প্রতি তাদের ঝোঁক থাকে না, বা তারা মেধাবী হয়ও না, তারা সবসময় দুষ্টু বুদ্ধি তাদের মাথায় ঘোরাফেরা করে। কিন্তু বিদ্যাসাগরের ক্ষেত্রে ঠিক উল্টোটা হয়েছিল। তিনি যেমন দুষ্টু ছিলেন, তেমনি তিনি মেধাবী ছিলেন। বিদ্যালয়ে শিক্ষক মহাশয় কি পড়াবেন, অল্প সময়ের মধ্যেই সেই পড়াশোনাটা তিনি আয়ত্ত করে নিতেন। মাস্টারমশাইয়ের কোনো কিছু বলার সুযোগ তিনি দিতেন না। তার বাবা মানে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা ছিল প্রচুর, মানে ছেলেকে তিনি অনেক পড়াশোনা করাবেন, বিদ্যান করাবেন, কিন্তু তার সামর্থ্য ছিল না, মানে তাদের আর্থিক একটু অভাবের মধ্যেই জীবনযাপন করতে হতো। ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় কলকাতায় একটি সামান্য বেতনের চাকরি করতেন, তবুও সেখানে বেতন অল্প হলেও তিনি তার ছেলেকে কলকাতায় নিয়ে গেছিলেন। সেখানে ছেলেকে তিনি উচ্চ শিক্ষা দেবেন বলে ছেলেকে তিনি সাথে করে কলকাতায় নিয়ে গিয়েছিলেন। দেখো, তখনকার দিনে তো এখনকার মতো এই রকম মোটর গাড়ি, রেলগাড়ি, প্লেন, জাহাজ ইত্যাদি অ্যাভেলেবেল ছিল না। যাই হোক, বীরসিংহ গ্রাম থেকে কলকাতা অনেক দূরের রাস্তা ছিল, তাই কোনো কিছু উপায় না পেয়ে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় তার ছেলের হাত ধরে, হাঁটা পথ ধরেই কলকাতায় নিয়ে এসেছিলেন। মানে তারা বীরসিংহ গ্রাম থেকে হেঁটেই কলকাতা চলে এসেছিলেন। বাবার সাথে হেঁটে হেঁটে যখন বিদ্যাসাগর কলকাতায় এসেছিলেন, তখন দেখবে রাস্তার পাশে মাইলের যে ফলক লেখা থাকে, মানে কত কিলোমিটার গেলে কত কি গেলে, এই ধরনের জিনিসগুলো যে লেখা ছিল, সেই লেখাগুলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খুব মন দিয়ে লক্ষ্য করছিলেন। মাত্র 9 বছর বয়স ছিল তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। সেই 9 বছর বয়সেই
তিনি ওই জিনিসগুলোকে আয়ত্ত করেছিলেন এবং তার বাবার কাছে জিজ্ঞেস করেছিলেন যে বাবা ওই জিনিসগুলি কি। তার বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় তখন তাকে বলেছিলেন যে আমরা কতদূর রাস্তা চলেছি এবং কতটা রাস্তা আমাদের এখনো বাকি রয়েছে, সেই হিসেবগুলো মানে মাইল ফলক বলে এগুলিকে, সেগুলিতে ইংরেজিতে লেখা রয়েছে। তার বাবার কাছ থেকে শুনে তিনি যে ইংরেজি অক্ষরগুলো সেখানে লেখা ছিল, পরপর পরপর বিভিন্ন ওয়ার্ডগুলি লেখা ছিল, মানে ইংরেজি শব্দগুলো বা ইংরেজি যে 1 2 3 4 হাবিজাবি যেগুলো লেখা ছিল। দেখো কলকাতা থেকে মেদিনীপুরের রাস্তা অনেকটাই, সেখানে অনেকগুলি ফলক পড়বে, এটাই স্বাভাবিক। সেই রাস্তায় চলতে গিয়ে বিভিন্ন ফলক দেখে তিনি ইংরেজি সংখ্যাগুলি চিনে নিয়েছিলেন এবং তার সেগুলি মুখস্থও হয়ে গিয়েছিল। কলকাতায় নিয়ে গিয়ে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সংস্কৃত কলেজে ভর্তি করে দিয়েছিলেন। সংস্কৃত কলেজে ভর্তি হয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মন দিয়ে পড়াশোনা করতে থাকলেন। শুধুমাত্র পড়াশোনা করলেই তো হবে না, বাড়ির চাকর বাকর ইত্যাদি তো ছিল না, তো তারা যেহেতু একটু আর্থিক অভাবের মধ্যেই থাকতো, তাই বাড়ির সমস্ত কাজ বিদ্যাসাগরকে নিজেই করতে হতো। বাসন মাজা, ঘর মোছা, কাপড় চোপড় কাচা ইত্যাদি যাবতীয় কাজ বিদ্যাসাগর নিজেই নিজেরটা করে নিতেন। এই সব কাজ করার মাঝে মাঝেই তিনি পড়াশোনা চালিয়ে যেতেন এবং অল্প দিনের মধ্যেই তিনি ব্যাকরণ আরো অনেক কিছু, শুধু ব্যাকরণ বললে ভুল হবে, তিনি পড়াশোনার ক্ষেত্রে যা যা দরকার সবকিছু খুব ভালোভাবেই তিনি আয়ত্ত করতে পেরেছিলেন। তিনি যখন পরীক্ষা দিলেন, সেই পরীক্ষার যখন রেজাল্ট বেরোলো, তখন আমরা লক্ষ্য করলাম বিদ্যাসাগর সকলের চেয়ে বেশি নাম্বার পেয়েছিল, অর্থাৎ তিনি প্রথম হয়েছিলেন। তারপর থেকে তার উপাধি দেওয়া হয়েছিল বিদ্যাসাগর। এই উপাধি যখন তিনি পেয়েছিলেন তার বয়স ছিল মাত্র 20 বছর। বিদ্যাসাগর মাত্র এই ছোট্ট বয়সে যখন তিনি পড়াশোনা শেষ করলেন, পড়াশোনা শেষ করার সাথে সাথেই তিনি ফোর্ট উইলিয়াম কলেজে চাকরি পেয়ে গেলেন। ছোট্ট একটি শিশু, মানে শিশু বলতে মাত্র যুবক ছেলে, তিনি কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজে চাকরিতে যোগদান করলেন। চাকরিতে যোগদান করার সাথে সাথে তার বাবার যেহেতু বয়স হয়েছিল, তিনি বাবাকে বললেন, বাবা তোমাকে আর চাকরি করতে হবে না, তুমি চাকরি থেকে ইস্তফা দিয়ে দাও। ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় প্রথমে চাকরি ছাড়তে না চাইলেও ঈশ্বরচন্দ্রের এত জোরাজোরির ফলে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় কলকাতায় তার চাকরি ছেড়ে দিল এবং মেদিনীপুর জেলায় মানে বীরসিংহ গ্রামে সে ফেরত চলে গেল। সেখানে গিয়েই তার বাকি জীবনটা কাটাতে লাগলো। আর এদিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে মাইনে পেতেন বা বেতন পেতেন, সেখান থেকেই তাদের গ্রামে টাকা পাঠাতেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন সামান্য কিছু পয়সা উপার্জন করতে থাকলেন, তখন তার মায়ের জন্য কিছু করবার তার বড় ইচ্ছে হলো। তার মাকে একদিন বললেন, মা তোমাকে আমি গয়না বানিয়ে দেব, তুমি কি গয়না নেবে বলো। তার মা বিদ্যাসাগরের কাছে 3টি গয়না চেয়েছিল। 3টি গয়না কি কি বলতো? একটি হলো ছেলেদের জন্য স্কুল, একটি মেয়েদের জন্য স্কুল এবং একটি গ্রামে ডাক্তারখানা, মানে একটি হাসপাতাল। এই 3টি গয়না তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে চেয়েছিলেন। যেহেতু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার মাকে ভীষণ ভালোবাসতেন, তাই মায়ের কথা অনুসারে তিনি তার মায়ের স্বপ্ন পূরণ করেছিলেন। 1841 খ্রিস্টাব্দে বিদ্যাসাগর প্রথমে ঢুকেছিলেন এমনি নর্মাল মানে প্রফেসর হিসাবে, কিন্তু 1841 খ্রিস্টাব্দে তিনি ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান অধ্যক্ষ পদে নিয়োজিত হয়েছিলেন। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেই আমরা বাংলা গদ্যের জনক বলি। তিনি বাংলা গদ্যে অনেক লেখালেখি করে গিয়েছিলেন বা বাংলা সাহিত্যে তার প্রচুর অবদান আমরা লক্ষ্য করে থাকি। তিনি অনেক লেখা লিখেছিলেন, সেগুলির মধ্যে বোধোদয়, বর্ণপরিচয়, কথামালা, চরিতাবলী, ঋজুপাঠ প্রভৃতি উল্লেখযোগ্য ছিল। তিনি বেতাল, পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস প্রভৃতিও রচনা করেছিলেন। এছাড়াও কুমার সম্ভব, কাদম্বরী, মেঘদূত, উত্তর রামচরিত, অভিজ্ঞান, শকুন্তলম প্রভৃতি গ্রন্থ তিনি সম্পাদনা করেছিলেন। আমাদের বহু পরিচিত মানে সবাই চিনো কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাম। সেই কলকাতা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা হয়েছিল, সেই সময় তিনি প্রতিষ্ঠাতা হিসাবে একজন ছিলেন। দেখো বাঙালিদের মধ্যে কুসংস্কার আগাগোড়াই লক্ষ্য করা যায় এবং এই যে কুসংস্কার,
এই কুসংস্কারের বিরোধিতা তিনি অনেক ক্ষেত্রেই করেছিলেন। রবীন্দ্রনাথ তাই তাকে বলেছিলেন তিনি হিন্দুও ছিলেন না, মুসলিমও ছিলেন না, তিনি ছিলেন একজন মানুষ। বিদ্যাসাগর বিধবা বিবাহ আইন প্রচলিত করেছিলেন। সমাজে এই বিধবা বিবাহ আইন প্রচলিত করার জন্য তাকে অনেক লাঞ্ছনা, অপমান, অনেক কিছু সহ্য করতে হয়েছিল এবং তিনি অনেক কিছু সহ্যও করেছিলেন, কিন্তু নিজের জেদ টিকিয়ে রেখে শেষ পর্যন্ত তিনি এই আইনটিকে চালু করেছিলেন এবং প্রথম তার ছেলের সাথে একটি বিধবার তিনি বিয়ে দিয়েছিলেন এবং দেখিয়ে দিয়েছিলেন বিধবা বিবাহ আইনকে তিনি মেনে নিয়েছেন। মাত্র ৭১ বছর যখন তার বয়স হয়েছিল, ৭১ বছর বয়সে 1891 খ্রিস্টাব্দে 29শে জুলাই বিদ্যাসাগর আমাদের ছেড়ে পরলোক গমন করেছিলেন। দেখো, বিদ্যাসাগর সম্পর্কে বলতে গেলে অনেক কিছুই বলতে হয়, আমি খুব সামান্যভাবে তোমাদের সাথে আলোচনা করলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এরপরে আমরা অন্য কোনো মনীষীদের ভিডিও নিয়ে তোমাদের সাথে আলোচনা করব।